সো আপনার সাথে যে আপনি কাতারের ঘটনা বলছিলেন, যে কাতারে আপনার সাথে তখন থেকে আপনি পজিটিভ আপনি মনে করেন, কি হয়েছিল কাতারে যদি আমাদের একটু বলতেন। আমি ঘটনাটা যদিও একটু লম্বা, আমি শর্ট করার চেষ্টা করব। আমি কাতারে আমার ফ্যামিলি সবাই শুনছে, তো তখন আমি সেকেন্ড একটা কোম্পানিতে যাই এখান থেকে। ওই কোম্পানিতে আমি এক্সিকিউটিভ ইসে যাই, পোস্টে যাই। যাওয়ার পরে আমার একটা অ্যাকোমোডেশন থাকে ওয়ার্ক প্লেসের, একটা সাইট ওয়ার্ক প্লেস, যেখানে ধরেন কম্পাউন্ড মোর দেন 200 কম্পাউন্ড থাকে। ওখানে যত এয়ার কন্ডিশনস, কুলিং সিস্টেমের কন্ট্রাক্টটা আমার কোম্পানির থাকে। সে আমি এখানে সাইট এক্সিকিউটিভ থাকি। তো আমাকে যে অ্যাকোমোডেশনটা দেওয়া হয় এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাসা, উপরে 3 রুম, নিচে 3 রুম। তো 3 রুম সোজা গিয়ে মাথায় গিয়ে রাইট অ্যান্ড লেফট সাইডে 2টো রুম, আর ঢুকে গেট থেকে লেফট সাইডে যে রুমটা, ওই রুমে পরে হচ্ছে আমার বেড। তো অ্যাজ ইউজুয়ালি একটা কোম্পানিতে জয়েন করলে যে প্যাকেজটা দেওয়া হয়, দেওয়া হলো আমার বেডটা দেখিয়ে দেওয়া হলো যে এই বেডটা আমার। বেডটা ছিল, বেডটা বর্ণনাটা বলি রুমের, বিকজ আপনার ঘটনাটা আইডেন্টিফাইয়ের জন্য আপনার এইগুলো প্রয়োজন আছে। দরজা থেকে ঢুকলে যখন ঠিক স্ট্রেট যাবেন, তখন একটা খাট, ওখানে সিঙ্গেল খাট, ওখানে একজন ড্রাইভার থাকেন, একজন বয়স্ক লোক পাকিস্তানি। আর দরজা থেকে ঢুকলে রাইট সাইডে একজন ইন্ডিয়ান শিখ, যাদের মাথায় বড় বড় পাগড়ি টাইপ থাকে, নট পাগড়ি। পাগড়ির কথাটা আমি একটা ইনফরমেশন প্লিজ আমাদের মুসলমান ভাইদেরকে আমি দিব, যে আমাদের মধ্যে অনেক মুসলমানরাই আছেন, আমি নিজে দেখা, যারা ওই শিখদেরকে মুসলমান ভাবেন, বিকজ তাদের দাড়ি তারা কখনো কাটেন না। আমাদের যেমন হুজুররা 5 ওয়াক্ত নামাজ পরেজগার, ঠিক শিখরাও এরকম, যারা কখনো দাড়িতে কেচি লাগায় না, চুলে কেচি লাগায় না, তারা হচ্ছে ওদের মোল্লা। তো আমাদের অনেক মুসলমানরা এই থিংটা করে থাকেন যে এরা মুসলমান। তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা জানেন না ওনাদেরকে কখনো আপনারা মুসলমান ভাবার করেন না, এই ভুলটা করেন না। তো বিছানা আমাকে দেখে দেওয়ার পরে আমি বিছানাটা ঠিকঠাক করছি। বেডশিট বিছানোর সময় ওই ভদ্রলোক, ড্রাইভার যে মুরব্বী, উনি আমাকে বলছেন যে এই বিছানাটা তোমাকে দেয়া হয়েছে, এই বেডটা? আমি বললাম জি। বলে অন্য কোনো বেডে দিল না? আমি তো জানি না, আমাকে এই বেডটাই সিলেক্ট করা হয়েছে আমার জন্য। বলে ঠিক আছে, কেন যেন এই বেডের লোকগুলো থাকে না। ফার্স্ট সাইন, যেটা আমি বুঝতেই পারিনি, লেটার অন আমি এটা নোটিস করলাম যে এই কথাটার মানে হচ্ছে আজকে যেটা। তো শুরু করলাম থাকতে থাকতে কিছুদিন পরে আমি শুনি যে মানে বিল্ডিং এর ডুপ্লেক্স বাড়ি, তো রাতে আমি সবার লাস্টে আমি ঘুমাই, সবাই শেষে আমি ঘুমাই। তো আমি শুনি কখনো কিচেনে কেউ পানি করছে, রান্না করছে। তখন আমি ভাবতাম কি, দেখি কে এত রাতে রান্না করে, ঘুম করে মর্নিং এ সবার অফিস আছে। গিয়ে দেখতাম কেউ নেই, কিচ্ছু নেই। তো আবার আমি শুয়ে পড়তাম। শুয়ে পড়ার পরে এরকম কিছুদিন যাওয়ার পরে একদিন আমি এর মধ্যে একটা ড্রিম আমি করেছিলাম, যে স্বপ্নটা আমি জানতাম না এটাই সেই স্বপ্ন। ছোট একটা ঘটনা ঘটার পরে, যে ওখানে প্ল্যান্টে কিছু আমাদের ওয়ার্কার্সরা কাজ করতেন, তো ওনারা এয়ার ব্যান্ড বলে আর কি, এয়ার ব্যান্ড যেটা কানে দিয়ে প্ল্যান্টেশনের ভিতরে গিয়ে ওয়ার্কার্সরা কাজ করে। তো ওখানে গিয়ে ওরা কি করছে, সামওয়ান মেবি একটা প্যাকেট দরজার শিকের সাথে এমনি ঝুলিয়ে রেখেছে। তো আমি নতুন হিসাবে ওই 2 পিস কানের যে এটা দেখে আমার খুব ইন্টারেস্টেড, যে জিনিসটা কখনো দেখিনি, কি ব্যাপারটা। দেখলাম যে পেছনে লেখা, যেটা কানে করে। তো প্যাকেটটা হাতে নিয়ে আমি যেন কেন আনমনা হয়ে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা তো ঘটা জিনিস, হাউ কাম ইটস রিপ্লেইং এগেন। এই বাড়ি আমি আসছি, এখানে এই এয়ারব্যান্ড গুলো আমি দেখছি, আবার আমি কাউকে জিজ্ঞেস করতেছি, মানে এটা ভাবতে ভাবতে যে মানে কাউকে জিজ্ঞেস করতেছি, ওই একটা লোক ঠিকই আসলে আসতেছে, সে আসবে, গেটটা খুলবেই, তখন আমি তাকে জিজ্ঞেস করব, এটা হবে পরে। বাট এটা কিন্তু আমি ওই যে তখন ভাবতেছি, ভেবে নিচ্ছেন হ্যাঁ, যে এরকম তো হওয়ার কথা ছিল, এরকম তো আমি দেখছি, এখন কেউ আসবে, একজন আসবে। বলতে বলতেই একজন রিয়েলি আসছে। এবং এর আগে আপনি এরকম গেস করতে পারতেন না কোনো সময়? হঠাৎ করে গেস করা শুরু না, ওই আমি প্যাকেটটা হাতে নিয়ে যখন আমি দেখতেছি, যে আমি বলি এটা তো ঘটে যাওয়া একটা ঘটনা, যে এরকম একটা বাড়িতে আমি আসবো, হ্যাঁ, এরকম দরজার সাথে এটা, হ্যাঁ,
আছে আমি আবার হাতে নিয়ে, বিকজ নতুন একটা জিনিস দেখলে সবাই ইন্টারেস্টেড থাকে যে জিনিসটা কি একটু দেখি আসলে। তো ঠিক তখন দেখে আমি ওইটাকে ভাবছি যে না, এটা তো হওয়ার কথা না, এটা তো অলরেডি আমি কোনো একদিন দেখছি। হ্যাঁ, তো তারপরে আমি কি করলাম যে দেখি ওই লোকটা আসলো, আসার পর আমি জিজ্ঞেস করলাম এটা কেন ইউজ করে, এটা কানে দেয় না? বলে হ্যাঁ। বলে কিসের? বলে এটা প্ল্যান্টে ইউজ করার জন্য। ওই যে জানলাম, ঘরে আসলাম, এসে ওই জিনিসটা আমার মাথা ব্যথা করছে। তো ঠিক তার কিছুদিন পরে একদিন রাতে, হ্যাঁ, আমি দেখি কি আমার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে সে আমার মুখের দিকে হাত দুটোকে একদম ঠিক আমরা যে এইভাবে থাকি, হাত দুটোকে এমন করে বুকের সাথে ধরে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি তখন কি করছিলেন? আমি ঘুমন্ত। আপনি ঘুমন্ত আমি অবস্থায়? তখন ঘুমাচ্ছি, মানে জাস্ট ঘুমাইছি বোধহয় 15 to 20 মিনিটস পরেই, মানে এর মধ্যে আপনি বুঝতে পারছেন, চোখ খুলে দেখতে পাচ্ছেন নাকি চোখ বন্ধ করে? আমি চোখ খোলা, আমি দেখছি যে কেউ একজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেউ দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছি কি যে ওই ইন্ডিয়ান লোকটা সম্ভবত আমার সাথে দুষ্টমি করছে। আচ্ছা। আমার দিকে তাকিয়ে যে অনেক আমাকে ভয় দেখাবে হয়তো বা, কারণ তার আগে পাকিস্তানি লোকটা বললো কেন যেন এখানে থাকে না। আবার অনেকে আমাকে হেড অফিস থেকে বলেছে যে পলিসি করে, হ্যাঁ আপনি আপনার এটা করে নিবেন, কারণ এখানে কেউ কারো, সবাই চায় নিজে আপগ্রেড হইতে, তো আপনি আপনারটা খেয়াল রাখবেন। আমাকে এটা ম্যানেজারই বলে দিছে। তো আমি ভাবলাম হয়তো তারই একটা পার্ট হতে পারে আমাকে এখান থেকে সরিয়ে যাওয়া যায়। তো আমি উঠে যাব, মানে গিয়ে আর কি তার মুখে, আমি আসলে এমন একটা পোজ নিচ্ছিলাম যে আমি উঠে তার চেহারার দিকে ফেস টু ফেস তাকে আমি কথা বলবো। তো আমি উঠতে পারছি না। তো উঠতে না পারলেই যখনই আমি কোনো একটা বিপদে পড়ি, বা যদি মনে হয় এখানে আশেপাশে, যেমন আপনার বিল্ডিং এ ওঠার সময় 8th ফ্লোর ইজ টু হাই ওয়াকিং ডিস্টেন্স, তো উঠছিলাম আর আমি ভয় পাচ্ছিলাম, তখনই আমার একটাই অস্ত্র, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির যে অনেক বড় শক্তি, আসলে এটা আমি খুব পেয়েছি, হ্যাঁ, বিকজ বোবার সাথে ফাইট করতে হলে আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে বড় বই। যাই হোক, সেদিন কি হলো তারপরে? তো সেদিন আমি তখন আয়াতুল কুরসি পড়া যখন শেষ হয়ে যাওয়ার পরে দেখে আমি ছুটে গেলাম, আমার হাত পা নড়ে উঠছে। আমি স্ট্যান্ড হয়ে সাথে সাথে আমি ওই খাটটার দিকে, মানে আমি ল্যাপটপ ছিল, আমার টেবিল ছিল বিছানার সাথেই থাকে, মানে টি টেবিলের মতো একটু হাই থাকে, যেখানে আমরা ল্যাপটপ, মানি ব্যাগ, ওয়ালেট টয়লেট সব ওখানে রাখি ইজি অ্যাক্সেসের জন্য। তো আমি ল্যাপটপে হাত দেওয়ার সাথে সাথে লাইটটা অন হয়ে গেছে। একটা সেকেন্ড বা নট মোর দেন 2 সেকেন্ডস এর মধ্যে সেই লোকটা গিয়ে কিন্তু শুয়ে গিয়ে একদম নিস্তব্ধ হয়ে যেতে পারবে না 2 সেকেন্ডের মধ্যে, কখনোই সম্ভব না। তবুও আমি সন্দেহ মানুষকে যা করে আর কি, আমি তবুও তাকে ডাক দিলাম। আমি কিন্তু 1-2 মিনিট তার দিকে তাকিয়ে অবজারভেশন করছি যে নড়াচড়া করছে কিনা বা অনেকক্ষণের ঘুম কিনা, ঘুমাচ্ছে কিনা। তো আমি কি করলাম যে না, তবুও আমি মন মানলাম, তাকে ডাক দিলাম। আমি বললাম যে এক্সকিউজ মি, বাংলাই বলি, যে আপনি কেন এরকম করে দাঁড়িয়ে আমার পায়ের সামনে আমার দিকে এইভাবে তাকে, কারণ তাকে দেখতে একটু বিভৎস দেখা যায়। কেন? দাড়ি মোছ কোনো কিছু কাটা হয় না কখনোই, তো দেখতে ভয় দেখা। তো ভয় পাইছি। আমি তখন বললাম যে আমি কিন্তু ভয় পাইছি, তুমি এই ধরনের ফান করো না, কারণ এই দুষ্টামিতে মানুষের জান চলে যেতে পারে। তো বলে যে না দেখ, আমি সিরিয়াসলি ঘুমাচ্ছিলাম। তো আমি পাকিস্তানিটা যে আমার ওই পাশে ছিলাম, দেখলাম না সেও সিরিয়াসলি ঘুমাচ্ছে, সে বুড়া লোক। সেদিন চলে গেল। যাওয়ার পরে আমি 1-2 দিন পরে আমার এক ফ্রেন্ড আছে শ্রীলঙ্কান, যে লোকটা যে বলছিলাম আমি এর আগের বার, তা আমি ওই ফ্রেন্ডকে শেয়ার করলাম যে এমন আমি তো এরকম দেখলাম। হ্যাঁ, তো বলে যে না এগুলা কিছু না। হ্যাঁ, সাধারণত স্বাভাবিক, আপনি সবাই উড়িয়ে দেয়। তখন আমি কি করলাম, আমি বলে টলে আমি বাসায় চলে আসছি। বিকেলে আমাদের ডিউটি শেষ, সেই যথাক্রম লাইক এভরি নাইট আমি নেটে বসে আছি। যখন রাত হলো, লেট নাইট, আমি ঘুমানোর টাইমে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পর ঠিক ওই 15-20 মিনিট পরে যেমন হয় ওইরকম আমি দেখছি কি এখন আমার পাটা আস্তে আস্তে একটা পা ব্যান্ড হচ্ছে কি লেফট টু রাইট, মানে স্ট্রেট থাকলে আপনি রাইট করেন আর লেফট করেন, ব্যান্ড যেদিকে নিজেই পাটা স্লোলি ব্যান্ড হচ্ছে লেফট। আমি আমার সাথে সাথে আমার মাও বলেন যে আমি খুব তীক্ষ্ণ ঘুমের মধ্যে খুব সহজেই তো আমি ঘুরে দেখি যে না কেউ নেই, আমার পাটা কিন্তু আমার চোখ খোলা, ঘাড় ঘুরোচ্ছি না, যেহেতু আমি স্ট্রেট শোয়া। তো আমি স্ট্রেট শোয়া, আমার পাটা ঘুরে ঘুরে আস্তে আস্তে লেফট দিকে উল্টো এরকম ব্যান্ড হচ্ছে। তা আমি পা ঘুরোচ্ছি যে পাটা করবো,
দেখি না পারছি না শক্তিতে, তখন আয়াতুল কুরসি পড়ার ট্রাই করছি। আজকে আমি আয়াতুল কুরসি পড়তে পারছি না। মনে হচ্ছে আমার পাটা জোড়াটা টাচ করে যে গোড়ায়, যে রানের গোড়া যেখান থেকে আমাদের জয়েন্ট পাটা হ্যাং হয়, মনে হচ্ছে ওখান থেকে ভেঙে যাবে আমার পাটা। আমি অনেক জোরে কাঁদছি, করছি যে আমার পাটা মানে আমি সোজা করব, আমি আর পারছি না সহ্য করতে। আয়াতুল কুরসিও পড়তে পারছি না, ভাবছি যে হয়তো আজকে রাত্রে আমি মরে যাব। তো আমি খুব হার্ড এন্ড সোল আল্লাহ আল্লাহ বলে অনেক জোরে জোরে ভেতরে ডাকছি। কে শোনে আমাকে? তো কেউ শুনছে না। এনিহাও আমি আয়াতুল কুরসি পড়লাম, পড়েও যখন লাস্টের আয়াতটা আমি পড়তে পারছি না, মানে আজিম বললেই আমার কাজটা হয়ে যাবে, তখন আমি কোন রকম অনেক কষ্টে আমি আয়াতুল কুরসিটা পড়ে আমি মনে করেন যে ভাবছিলাম তাকে যে মানে আমি লাফ দিয়ে ধরবো, কে আমাকে এরকম করে করে, মানে এই উদ্দেশ্যে আমি কিন্তু মানে সাডেনলি মুভ করতে চাচ্ছিলাম। তখন দেখলাম যে আমার পাটা ব্যান্ড হয়ে যাচ্ছে। তো আমি আয়াতুল কুরসি পড়ে আমি পাটা সোজা করে নিচে পাটা রেখে পানি খেলাম। পানি খেয়ে আমি ওই আমার যে ইন্ডিয়ান যাকে আমি ফার্স্ট নাইটে ডাক দিয়েছিলাম যে আপনি আমাকে ভয় দেখাইছেন, তখন ওনাকে ডাক দেওয়ার পরে উনি বললো কি হয়েছে, আমি বললাম এই ঘটনা। ও না, এর মধ্যে আমি একটা জিনিস ভুলে গেছি। আমি ওই আমার যে ফ্রেন্ডটাকে বলেছিলাম, তো ওই ফ্রেন্ডকে বলেছিলাম তারপরের দিন রাত্রে ফার্স্ট যে ওই আমার পাটা একটু একটু ব্যান্ড হচ্ছে, আর দেখছি ওই শ্যাডোটা আমার মুখের দিয়ে, মানে ওই তার আগের দিন ছিল পায়ের দিকে, মানে গিরার এইখানে দাঁড়ানো ছিল, আর আজকে দেখছি আমার প্রায় বুক না, অলমোস্ট আমার মানে বুক এন্ড ফেসের মাঝামাঝি, মানে খুব কাছে আমার, আর কাছে চলে এসেছে। একদম কাছে তাকিয়ে আছে, ফার্স্টে তাকিয়ে আছে আর আমার পাটা আস্তে আস্তে ব্যান্ড হচ্ছে, ফার্স্টে তাকিয়ে আছে আর পাটা আস্তে আস্তে ব্যান্ড হচ্ছে। তখন যখনই আমি ওই যে আয়াতুল কুরসি পড়া করছি আর তাকে মানে খুব ভালো করে চিনার চেষ্টা করছি আর কি, তখন সে কি করলো, হুট করে মনে হয় ন্যানো সেকেন্ড, সবাই বোঝে কিনা জানি না, ভেরি ন্যানো সেকেন্ড বললেও খুব লেট হয়ে যাবে, সে আমার মুখের দিকে মুখটা কাছে এনে অনেক জোরে, হ্যাঁ, আমাকে বাংলায় বলতেছে যে মানে তোরে একদম ঢাকার ভাষায়, যে এই তোরে না বলছি তুই কারোর সাথে শেয়ার করবি না, কেন শেয়ার করলি? হ্যাঁ, এই তখন আমি অনেক জোরে চিৎকার দিছি আর আয়াতুল কুরসি তখন আর কি এরকম হচ্ছে, তখন পা সোজা হলো, পানি টানি খেলাম। তো সেকেন্ড ডে এন্ড এইভাবে চলতে লাগলো। এরপরে আমি যেই ফ্রেন্ডটাকে বলেছিলাম 3 দিন পরে সেই ফ্রেন্ড আমার বাসায় আমার রুমে আসছে, সে থাকতো উপরে, আমি নিচে। সে এসে আমাকে বলতেছে এই আসিফ, আমাকে ডাকছে, আমাকে ওঠা বলে তুই আমার সাথে দুষ্টামি করস কেন, কি হয়েছে না হয়েছে তোর সাথে, তুই আমাকে কেন ইয়ে করছিস? আমি কি করলাম? বলে তুই আমার মাত্র ডাক দিয়ে বললি নিচে আয়, এখন তুই বলেছিস যে মানে তুই কিছু জানাস না। ভাই আল্লাহর কসম আমি ঘুমাচ্ছিলাম, আমি তোর সাথে কোনো ফান করিনি। বলে তুই নিজে আমাকে ডাক দিয়ে বললি নিচে আয়। হ্যাঁ, বললাম কি কেন, তুই এত রাত্রে সকালে ডিউটি আছে, তুই আমাকে কেন ডাকতে চাস? বললি যে জরুরি কথা আছে, ওই ব্যাপারে নেই, কোন ব্যাপারে কথা? আমি বলি না, আমি সত্যি তোকে ডাক দিইনি। তো তাও বিশ্বাস করে নাই, তবে চলে গেল। চলে যাওয়ার পরে সে আবার নেক্সট রাত্রে আবার আসছে, আবার এসে এবার বলে তুই ঢিলা মারিস কেন? হ্যাঁ, তুই ফার্স্টে দরজা নক করছিস। তো ওর সাথে এই ঘটনা শুরু হয়ে গেল, যাই হোক না কেন ওর সাথে এই ঘটনা শুরু হয়ে গেল। তখন আপনি মানে এই জায়গা থেকে বেরিয়ে আসলেন কিভাবে? হ্যাঁ, একদিন আমি দুপুরবেলা, আমি সেই দিন অফিসে যাইনি, না লাঞ্চ আওয়ারে আমি বাসায় এসেছি লাঞ্চ করতে। বাসায় এসে পরে দেখি আজান হচ্ছে, নামাজ শেষ, বাসায় আসতে আসতে। তো আমি গাড়ি পার্ক করতে করতেই একজন অনেক বুড়ো লোক, পাশে কাতারির বাসা, মানে আশেপাশে সব হচ্ছে কাতারিদের বাসা, ওই মাঝখানে একটা বাসা ভাড়া নিয়ে কোম্পানি আমাদেরকে ওই ডুপ্লেক্স রাখে। তো আমি ওই বুড়া লোকটাকে মানে মনে করলাম যে এই লোকটাকে আমি জিজ্ঞেস করি, আমার এই বাসায় আবার ওই পাকিস্তানি সে কথাটা বললো, আবার এমন ঘটনা হলো, মানে সবকিছুর সাথে লিঙ্ক আপ আছে। হ্যাঁ, ওই যে পাকিস্তানি ফার্স্ট নাইট আমাকে বলছে হ্যাঁ লিঙ্ক আপ হচ্ছে। তো আমি এই বৃদ্ধ লোকটা, যেহেতু উনি বৃদ্ধ, তো অফকোর্স উনি এখানেই বৃদ্ধ হয়েছেন, তো ওনাকে জিজ্ঞেস করলে হয়তো বা কোনো ক্লু পাওয়া যেতে পারে। তো আমি ওনাকে ডাক দিলাম, আমি বললাম যে আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করবো, যেহেতু আরবিতে বলেছি সেখানে এখন আমি বাংলায় বলি, যে আঙ্কেল আমি তো এরকম এই বাসায় থাকি,
আপনি কি এই বাসায় কি আপনার ইয়াং থেকে আপনি অনেক বছর ধরে এখানে আছেন? বলে কেন? আমি বলি না, যদি আপনি যে রিসেন্টলি হন তাহলে জিজ্ঞেস করবো না, যদি অনেক বছর থাকেন তাহলে জিজ্ঞেস করবো, হয়তো আপনি কিছু জানতে পারেন। বলে কি ব্যাপার? আমি বলি আমি এই বাসায় থাকি, আমি নতুন আসছি আজকে এতদিন, আমি এমন এমন দেখি। বলে তোমার রুম কোনটা? ওই মুরব্বী আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার রুম কোনটা? আমি বললাম যে এই রুমটা দেখালাম, যে কারণ ফার্স্ট রুমটাই আমার, আচ্ছা, ফার্স্ট রুমটাই আমার। তো রুমটা দেখানোর পরে আমাকে বলে তুমি কতদিন ধরে এমনি কোনো সমস্যা? আমি বলি না সমস্যা না, আমাকে ভয় দেখায়, এরকম একদিন পা ব্যাকা করে দিছে। তো বলে আবার কাউকে বলতে না, বলছি দেখেই সেদিন আমার পা ব্যাকা করে দিছে। বলে যে এইখানে একটা মেয়েকে রেপ করা হয় ওই জায়গাটায়, এন্ড রেপ করে ওই মুরব্বী যেভাবে আমাকে বললেন যে ডেড বডিটা যেখানে পোতা ছিল ঠিক তার উপরে আমার বেডটা ছিল। আচ্ছা। হোপ ইউ আন্ডারস্টুড। তো এইটা হচ্ছে মেইন কারণ ছিল। হ্যাঁ। এবং আপনি, আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে, আপনি তো জানতে পারেন এরপরে আপনি কি সেখান থেকে বের হয়ে চলে আসেন, মানে আপনি তো থাকেন সামহাউ আমার জবটা চলে যায়। চলে যায়। আচ্ছা। ওই যখন আমি যেতে লাগি হুম। তখন আমাকে পাকিস্তানি বলে, লাস্ট বিদায়ের সময় বুকে যখন বুক মিলে তখন পাকিস্তানি আমাকে বলে, আবারও বললো সে একবার যে কেন যেন এই বেডের লোকগুলো থাকে না। ওকে, নতুন আরো একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন সবার কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আসসালামু আলাইকুম লিসেনার্স, হুম। আমি শরীফুল নুরি, নীরব ফ্রম ইসলামপুর, ঢাকা। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ওকে। তো স্টোরিটা অ্যাকচুয়ালি আমার বাসা রিলেটেড, অ্যান্ড আমাদের বাসাটার ফার্স্ট আমার ডিসক্রিপশনটা দিতে হবে যে আমাদের বাসাটার 4টা বেড আর একটা ড্রয়িং। তো যে 4টা বেড আছে তার মধ্যে একটা আর কি এক বাসার একেবারেই কর্নার সাইডে। তো ওই কর্নার সাইডে যে বেডটা, সেই বেড অ্যাকচুয়ালি আমাদের যেহেতু প্রয়োজনের চেয়ে বেশি রুম আছে, তো ওই বেডটা আর কি কেউ প্রয়োজন ছাড়া ইউজ করে না। তো 2013-এর ঘটনা। তো তখন আর কি আমি কোরআন শরীফ এভরি রমজান মান্থে আমার খতম দেওয়া হয় প্রতি বছরই। তো সেই বছর এরকম 26 or 27th রোজায় আমি আর কি কোরআন শরীফ পড়তেছিলাম। তো কোরআন শরীফ পড়তে পড়তে আমার রিডিং রুমটা আর কি লাইটে প্রবলেম করতেছে দেখে আমি আর কি ওই রুমটায় গেছি কোরআন শরীফটা নিয়ে, যে কোরআন শরীফের আমি পড়বো। তো পড়তেছি, রোজালি পড়তেছি। তো কোরআন শরীফ পড়তে পড়তে একটা মোমেন্ট আমার মনে হলো যে আমার পিছে যে থাই গ্লাসটা আছে, মানে বারান্দার সাথে জয়েন্ট একটা বা একটা উইন্ডো আছে, সে উইন্ডোটার যে থাই গ্লাসটা সেটা আর কি নক হচ্ছে। মানে আছে না যেরকম নক, যে 2 seconds or 3 seconds পর পর একটা নির্দিষ্ট কম্পোজিশনের নক হচ্ছে। তো নকটা আর কি অ্যাট ফার্স্ট আমি ইগনোর করে যাই যে ওকে ইটস নাথিং, ইট মাইট বি আ কলাপস অফ মাই ইয়ার্স। বাট আফটার সাম মোমেন্টস নকটা থেকে আঁচড়ে মানে পরিণত হয়, যে মানে আছে না যে থাই গ্লাসে যদি কেউ নক দিয়ে আঁচড় দেয় খুব জোরে জোরে, যে মানে সেরকম আঁচড়ের আওয়াজ আসতেছে, এন্ড সেটাও মানে কন্টিনিউয়াসলি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর। তো একটা টাইম সেটা আমাকে খুবই ফেড আপ করে দেয় যে হোয়াটস গোয়িং অন। দেন আমি আর কি বারান্দাটা গেটটা যায় খুলে আর কি দেখার জন্য যে কি হচ্ছে আর কি, যে কেউ মজা করতেছে কিনা অর সামথিং লাইক দ্যাট। তো যখনই আমি বারান্দার গেটটা খুললাম দেখলাম যে একটা ফ্ল্যাশ, গ্রিন লাইটের একটা ফ্ল্যাশ ইন আ সেকেন্ড আমার চোখের সামনে থেকে পাস হয়ে গেল। তো অ্যাট ফার্স্ট আমি মনে করছিলাম যে ইট মাইট বি আ কলাপস অফ মাই আইস অর সামথিং লাইক দ্যাট। তো আমি এটা ইগনোর করি এন্ড কাউকে বলি না। তো তার কিছুদিন পরের ঘটনা, মানে আমার আপু একদিন বেসিনে আর কি হাত ধুচ্ছে। তো ওই রুমটা আর কি ওই বেসিনের ওখান থেকে দেখা যায়। তো সে কেন জানি মানে একটা তার মনে হয়েছে যে ওই বারান্দায় কেউ হাঁটাহাঁটি করতেছে। তো সে ওই রুমটায় তাকাইছে, ওই বারান্দাটা আর কি ওই রুমটা থেকে দেখা যায়। তো বারান্দায় তাকাইছে, তাকানোর পর সে দেখতেছে যে সেও আর কি সেম জিনিসটা দেখছে, যে একটা গ্রিন ফ্ল্যাশ। সেটা কি পরে বলছে, সেও আর কি তখন শেয়ার করে না। তো এরকম বিভিন্ন টাইমে আমার আব্বু, আমার আম্মু বা আমার ফ্যামিলি মেম্বার্স, আদার্স ফ্যামিলি মেম্বার্স অর ইভেন আমাদের কাজের বুয়ারা পর্যন্ত সেই রুমটা আর কি বিভিন্ন সময় বিভিন্ন ইনসিডেন্ট ফলো করছে। শুধু এই রুমটা নেই, ইনফ্যাক্ট বারান্দাটাও বিভিন্ন আর কি প্যারানরমাল মুভমেন্টস আর কি ফিল করা যেত। তো যেটা মেইন যখন ঘটনাটা শুরু হয় তখন সেটা হলো আমার আম্মুর সাথে। তো 2014-এর লাস্টের দিকে, না সরি 2015 অ্যাকচুয়ালি লাস্টের দিকে আর লাস্টের কিছুটা আগে, মাঝামাঝি যে আগস্ট সেপ্টেম্বর। তো তখন আর কি একটা টিপিক্যাল রাতে আব্বু তার রুমে ঘুমায় আছে। তো হঠাৎ আম্মুর আর কি ঘুমটা ভেঙে যায় রাত, তখন ডিপ রাত মোটামুটি। তো তখন আর কি ঘুমটা ভেঙে যাওয়ার পর
আমার আম্মু কেন জানি মানে বারান্দার দিক তাকায়, তো তারটাও আর কি ওই গ্লাস থ্রু বারান্দাটা দেখা যায়। তো সে বারান্দার দিক তাকানোর পর তেমন কিছু লক্ষ্য করে না, বাট তার কানে নকের আওয়াজ, মানে নক করতেছে কেউ বারান্দা, এরকম আওয়াজ আসছে। কেন একটা মোমেন্টে যা সেম যেমন আমারটা হয়েছিল যে নকের পর আঁচড়, তো সেরকম আঁচড়ের আওয়াজ আসতে থাকে, যে কেউ একজন নেলস দিয়ে খুব জোরে জোরে আঁচড় কাটতেছে থাই গ্লাসটা। তো সে মানে কিছুটা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে সে এড়ায় যেতে চায় ব্যাপারটা। কিছুক্ষণ পর পর মানে এরকম হচ্ছে হচ্ছে তো একটা টাইম সে ফিরা তাকায় যে আসলে বারান্দাটায় কি। তো যখন সে আর কি থাই গ্লাসটা খোলা আর কি বারান্দাটায় ফিরে তাকায়, সে দেখে যে একটা গ্রিন লাইট ফ্ল্যাশ, যেটা আর কি আমি দেখছি, আমার আপু দেখছেন, আদার্স অনেকেই দেখছে, আমার ফ্যামিলি মেম্বার্স। সে সেরকম একটা লাইট ফ্ল্যাশ যেতে থাকে। তো সেও সেম মনে করে যে এটা হয়তো তার কলাপস সাইজ, দেন সে এড়ায় যায়। তো সে ঘুমানোর ট্রাই করে, তো ঘুম আসতেছে না। তো ঘুম আসতেছে না একটা টাইম সে আর কি আবার ওই জানালাটার দিকটা বারবার কেন জানি মনে হচ্ছে যে মানে সামথিং ইজ দেয়ার। সো সে আবার ওই বারান্দাটার দিকে তাকায় and দেখে যে একটা কালো কিছু একটা, মানে খুবই পিচ্ছিল টাইপ, যা আছে না যে অয়েলি, যে কালো যে সুর বলা হয় যে খুব অয়েলি থাকে, সেই টাইপ কিছু একটা, মানে লাইটের মতো থাই গ্লাসটা ভেদ করে ভিতরে ঢুকা যায় বেডের নিচে চলে যায়। আম্মু বুঝে বেডটা এসে সে বেডের নিচে ঢুকা যায়। তো বেডের নিচে ঢুকে যাওয়ার পর সে খুব ভয় পায় and মানে তারপর সে এটাকেও ইগনোর করার ট্রাই করে। ইনফ্যাক্ট আর কি she was much braver in this incident, তো সে এটাকেও ইগনোর করার ট্রাই করে। সো ইগনোর সে হয়তো করেই ফেলতো যদি এটা না হতো যে সে যখন তার চোখ অফ করে মানে ঘুমানোর ট্রাই করতেছে, সে ফিল করে যে তার পেটে কিছু একটা মানে পেইন ফিল হচ্ছে তার। তো সে আর কি পেইন ফিল হচ্ছে, যেন পেটে কি হচ্ছে এটা দেখার জন্য সে তাকে দেখে যে ওই কালো জিনিসটা ফানেল টাইপ কিছু একটা দিয়ে তার পেটের মানে সাইড থেকে, কোমরের সাইডটা থেকে ব্লাড চুষে নিচ্ছে, মানে ব্লাড খাওয়ার ট্রাই করতেছে। অ্যান্ড সেটা দেখে সে অ্যাকচুয়ালি গন আউট অফ হার কন্ট্রোল অ্যান্ড সে আব্বুকে ডাকার ট্রাই করে। বাট সে তার মধ্যে সে আব্বুকে ডাকছে, বাট আব্বু অ্যাকচুয়ালি যতটুকু বলছে যে আব্বু কিছুই শুনতে পায়নি। তো শুনতে যখন পায় না, তো সে আর কি অ্যাট লাস্ট দোয়া পড়া শুরু করেন, জিনিসটাকে জড়ায় ধরার ট্রাই করে। বাট জিনিসটা খুবই অয়েলি ছিল, যেটা ফার্স্টে বলছি। তো জিনিসটা আর কি ওয়েন্ট থ্রু হার হ্যান্ডস অ্যান্ড সেটা আবার বেডের নিচে ঢুকে যায়। তো যখন সেটা বেডের নিচে ঢুকে যায় তখন সে খুব জোরে শাউট করে অ্যান্ড সেই শাউটে আব্বুর ঘুম ভাঙা যায়, আমার ঘুম ভাঙা যায়, আমি তার রুমে আসি। তো আর কি সে আব্বুকে, ইনফ্যাক্ট তার যখন আব্বুর ঘুম ভেঙে যায় তখনও সে বলতেছিল যে আব্বুকে যে বাঁচাও আমার ব্লাড নিয়ে যাচ্ছে, বা আমাকে আমার ব্লাড নিয়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। তো এটার পর কিছুদিন পর তার আস্তে আস্তে ব্লাড কমে যাওয়া শুরু করে, মানে শরীরে আননোনলি ব্লাড কমে যাওয়া শুরু করে, আনটিপিক্যালি ব্লাডিং হইতে থাকে তার। তো সেটার জন্য অনেক ডক্টর দেখানো হয়, অনেক থেরাপি নেওয়া হয়। at the moment তার হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা 14 থেকে 6 নেমে যায়, অ্যান্ড এই জন্য তার ইনফ্যাক্ট 9 to 10 bags ইভেন ব্লাড দেওয়া হয় তার শরীরে, বাট নাথিং ওয়াজ হ্যাপেনিং। অ্যান্ড একটা টাইম যেটা হয় যে মানে আমরা স্বভাব ছাইড়াই দিই যে অ্যান্ড এটাকে নর্মালি নিই যে এটা হয়তো হবেই আমাদের সাথে, অ্যান্ড আম্মু খুবই সিক হয়ে যায়। তো তখন আমাদের বাসায় একটা কাজের বুয়া আর কি সে বলে যে নদীর ওপার, যেটা আর কি কেরানীগঞ্জের সাইডে একজন হুজুর আছেন। হুজুর বলতে তিনি মানে এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করেন, তিনি আর কি এই প্রবলেমটা একটু সলভ করতে পারবেন। তো যখন আর কি এই প্যারানর্মাল, জি আপনি কিছু বলতে যাচ্ছেন মনে হয়। জি হ্যাঁ, মানে আপনি যিনি গল্প বলছেন তার বাবা। হ্যাঁ, আমি হলাম শরীফুল নূরের আব্বা। তো যেটা বলতেছিল আর কি, এটা হলো যে ওই কেরানীগঞ্জ, উনি হলো একজন দরবার, শশীনের দরবারের একজন ভক্ত। তো উনি যা কিছুই করেন কোরআন দিয়ে করেন। তা আমরা ওখানে যাওয়ার পরে ওখানে উনি আমাদেরকে, আমার ওয়াইফকে একটা হাতে একটা পাথরের মতো দিল। দেওয়ার পরে ওইটা দিয়ে পরীক্ষা করে বললো যে আসলে তো আপনার অনেক ক্ষতি আছে, বা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক যাকে বলে আর কি, এরকম একটা কিছু আছে। তাই উনি অনেক ইটি দিল, তদবির দিল যাকে বলে, কোরআন থেকে কিছু তাবিজ, কিছু কবজ এগুলো দিল, পানি দিল, লেখা দিল, খেতে বললো, খাটার পর হলো। তো হঠাৎ করে লাস্ট কিছুদিন আগে 2016 সপ্তাহ ফেব্রুয়ারির মাঝামাঝি ওনাকে আমার বাসায় আনা হলো যে ভাই আপনি একটু আমার বাসাটা চেক করেন, যে আমরা তো রাত্রে এখন এরকম ভয় পাই, এবং আপনার বোন রাত্রে ঘুমাতে পারে না, সে অনেক কিছু দেখে,
বিকট কিছু দেখে যে তারা এসে কালো কিছু দাঁড়াই রয়েছে, বা সে হাঁটতে গেলে একা যদি বাসায় থাকে বা কিছু করে, তখন হাঁটতে গেলে পিছনে মনে হয় কে জানি হাঁটতেছে, মানে শব্দ করতেছে, তাকাই দেখে কিছু না পিছনে, এরকম হয়। তারপরে ওনাকে নিয়ে আসার পরে উনি বাসায় আসলো, আসার পরে উনি ওই আমাদের ওই যে রুমটায় আমার ছেলে থাকে ওই রুমটায় ঢুকলো, ঢোকার পরে ওইটা হাতে নেওয়ার পরে আমার হাতে দিল, দেওয়ার পরে আমি দেখি যে এটা এত তাপ হয়ে গেছে, মানে যে মনে হয় যে এই মুহূর্তে আগুনের মানে জ্বলন্ত আগুনের দিয়ে উঠেছে, আমার হাত মনে হয় যে ঠোসা পড়ে যাবে। এরপর বারান্দায় গেল, একই অবস্থা। পরে আমাদের যে বেডরুমটা ওটায় গেল, একই অবস্থা। আমাদের বাথরুমটা দেখলো কি পরিস্থিতি। তো সামনে যে দুইটা রুম আছে, আমার মেয়ে থাকে, দুইটা মেয়ে, আর যেটা আমাদের গেস্ট রুম বা ডাইনিং স্পেসের 50%, যে গেটটা আমরা বাসার ভিতরে প্রবেশ করি, এর সামনের সাইডটা দেখা যায় কিছুই নেই। এরপরে উনি দেখার পরে উনি বলল যে ভাই আপনার বাসা তো 7টা জিন পরি আছে, যেটা একটা সবচেয়ে বেশি বদমেজাজি, বেশি খারাপ, সেটা হলো আমার বোনের সাথে আছে, এবং এটাই আমার বোনকে বেশি ডিস্টার্ব করে, এবং তার যে শারীরিক সমস্যাগুলো এটাই ঘটাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা এরপর বলো। তারপরে কি করলেন তো আপনারা? যখন এটা আর কি বললো, তো তখন আর কি আমরা এটার সলভেন্সটা ছিলাম যে হোয়াট ক্যান ইউ ডু নাও, যেহেতু একটা ক্ষতি হয়ে গেছে। And সেটাও মেনশন করলো যে ইটস ব্ল্যাক ম্যাজিক, ইটস দ্য রেজাল্ট অফ ব্ল্যাক ম্যাজিক। অ্যান্ড যে 7টা জিন আছে সেগুলো চালান দেওয়া হয়েছে, জিন চালান যেটাকে বলে, চালান দেওয়া হয়েছে। তো এখন 7টা জিন, সে বললো যে একেবারে 7টা জিনকে আর কি কোনো মতে আর কি ইউজ করা পসিবল না, যে মানে যেটা সবচেয়ে বদমেজাজি সেটাকে যদি কোনো মতে ইউজ করা যায়, দেন ইটস পসিবল টু সিক ইট আউট অফ দ্য প্রসিডিংস। তো প্রথমে সে আর কি আম্মুর যে প্রবলেমটা, ব্লাড কমে যাইতেছে, তো সেই প্রবলেমটার জন্য আর কি আম্মুকে প্রথমে পানি দিল, একটা পড়া পানি। তো সেটা আম্মু নিতেছিল, আস্তে আস্তে ব্লাডটা আর কি, ব্লাডের যে প্রবলেমটা সেটা আস্তে আস্তে সলভ হইতেছিল। দেন সে বললো যে একটা শাওয়ার দিতে হবে আম্মুকে, মানে যেটাকে আর কি এই লাইনে গোসল দেওয়া বলা হয়। তো সেই গোসলটা দেওয়া হবে কখন, একটা মাগরিবের পরে, একটা টাইমে, মানে একটা ডে মাগরিবের পরে। তো সে তখন গোসলটা দিল, গোসলটা দেওয়ার পর আল্লাহর রহমতে মোটামুটি সেই প্রবলেমটা সলভ হয়ে গেল, আমার ব্লাডের প্রবলেমটা। এখনো স্টিল আর কি আমাদের বাসাটা আন্ডার প্রসিডিং আছে, অ্যান্ড টু গেট আউট অফ ব্ল্যাক ম্যাজিক, এটা এখনো কিছু প্রসিডিং আমরা ফলো করতেছি। সো আই থিঙ্ক আল্লাহর রহমতে আস্তে আস্তে সব ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে আমাদের বাসা থেকে হয়তো সিক আউট করা যাবে। বাট স্টিল আমাদের বাসায় বিভিন্ন প্যারানরমাল মুভমেন্টস ফিল হয়। সো এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম টু দ্য অল রেডিও 40 মেম্বার্স। আশা করি রাসেল ভাই ভালো আছেন। আমি অনেকদিন ধরে ভাবছি যে আপনাদের সাথে কিছু শেয়ার করব করে, এর মধ্যে একবার আমি একটা ভয়েস মেইলও করেছিলাম, অ্যাড্রেসও ঠিক ছিল, সব ছিল। আমি 2-3 বার ট্রাই করেও আমি পাঠাইতে পারি নাই আপনাদেরকে ঘটনাগুলো। তো রিসেন্টলি একটা ঘটনা আমার সাথে আবার ঘটে গেল, তো আর পারলাম না শেয়ার না করে। অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে চাচ্ছিলাম অনেক কিছুই, কিন্তু হচ্ছিল না। বাই দ্য ওয়ে, যে ঘটনাটা ঘটছে আমি সেটা বলি। এটা হচ্ছে আমার একটা বাইক আছে, বাইকটা আমি করাই হচ্ছে মিরপুরে আপনার পত্রিকার মোড়ে, ওখানে একটা বাইকের গ্যারেজ আছে যেখানে আমি নিয়মিত আমার বাইকটাকে দেখাই। তো ঘটনাটা এক রাতে থার্সডে নাইট, লাস্ট উইকের থার্সডে নাইট, আমি বাইকটা ঠিক করতে করতে আমাদের অনেক দেরি হয়ে যায় বলতে রাত 1:20-22 মিনিট এমন আমি বাইক স্টার্ট করি, ওখান থেকে রওনা দিই। আমার কানে ছিল হেডফোন, আমি হেলমেট পরা, মাস্ক পরা, হাতে গ্লাভস পরা, বাইক চালাচ্ছি, গান বাজছে আমার হেডফোনে, একটা ডিজে সং বাজছিল। আমি এর মধ্যে মিরপুর ক্রস করে যখন কালশি রোডে ঢুকলাম, যে ওখানে একটা পেট্রোল পাম্প আছে, যে পেট্রোল পাম্পটা এখন আর সোজা যাওয়া যায় না, ইউ মাস্ট বি হ্যাভ টু টেক রাইট। তো ওদিক দিয়ে রাইট নিয়ে যে রাস্তাটা নতুন, এই রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে গেলে একটা কালভার্ট আছে। তো কালভার্টটা আমি ক্রস করতেই আমার বাইকটা সাডেনলি একদম টোটালি অফ হয়ে গেল।
অ্যাকচুয়ালি আমি ঘটনাটা বলছি, বাট আমার শরীরে পশম এখনো দাঁড়িয়ে আছে যে আই ওয়াজ রিয়েলি শকড। যদিও আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আছি অলরেডি, অ্যান্ড আমি ফেস করি। এখন আমি এই যে ভয়েস রেকর্ড করছি, আমার সামনে একটা কাক এসে সে, আপনি শুনতেই পাচ্ছেন, কাকটিও মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে সে সাইনিং সামথিং। দেখেন সে এখন ডাকটা চেঞ্জ করে দিয়েছে, যদি আপনি শুনতে পাচ্ছেন না জানি না। বাই দ্য ওয়ে, আমি ঘটনায় চলে যাই আবার। আমার গাড়িটা সাডেনলি বাইকটা একদম টোটালি অফ হয়ে গেল। আমি বাইকটা স্পিড ছিল তখন 60-70 এমন ছিল, কানে গান বাজছে। তো হঠাৎ আমার বাইকটা টোটালি অফ হয়ে গেল, মিনস ইঞ্জিন অফ, লাইটস অফ, এভরিথিং। আমি বাইকটা ক্লাসটা ধরে বাইকটাকে স্লো করলাম, স্লো করে আস্তে করে আমি সামনে গিয়ে সাইড করলাম। ওখানে আবার কিছু বাসও দাঁড়িয়ে থাকে লেফট সাইডে। একদম তখন বাজে হচ্ছে প্রায় 1:43 এমন আই থিঙ্ক, যদিও সঠিকভাবে সময়টা বলতে পারছি না, বাট 1:30টার পরে। তো কাকটা আমাকে বলতে দিচ্ছে না, যদি আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা, লেটস কন্টিনিউ। তো বাইকটা আমি পার্ক করে, আমি কোনো গিয়ার টিয়ার চেঞ্জ করিনি, জাস্ট ক্লাস ধরা আছি। এর মধ্যে আমি ক্লাসটা ছেড়ে বাইকটা যখন ফুললি স্টপ হয়ে গেল, স্টপ করার পর ব্রেক করার পরে আমি স্ট্যান্ড করার পরে আমি বলি আগে চাবিটা যেহেতু অন ছিল, তো আমি চাবিটা আগে অফ করবো, রাইট, এন্ড দেন আই উইল টার্ন ইট ব্যাক এগেন। তো এই থিঙ্ক করে আমি চাবিটা অফ করতে গেছি। চাবিটা অফ করতে গিয়ে দেখি যে চাবিটা অলরেডি অফ। আশা করি আপনি বুঝতে পারছেন, বাইকটা অলরেডি চাবিটা কেউ ঘুরিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে। আমি তৎক্ষণিক একদম মানে খুব শক্ট হয়ে গিয়ে আমি পেছনের দিকে তাকাচ্ছি মিরর দিয়ে, কিছু দেখা যাচ্ছে কিনা। যদিও আমার কিছু এক্সপিরিয়েন্স আছে এইসব ব্যাপারে। তো দেখলাম পেছনে কেউ নেই, অনেক দূরে বাসের সাথে একটা লোক দাঁড়ানো। তো আমি সামনে দেখলাম, তো দেখার পরে আমি সাথে সাথে আমার গানটা আমি বন্ধ করে দিলাম। সর্বপ্রথম যে কাজটা আমি করলাম, গানটা আমি বন্ধ করে দিয়ে হেলমেটটা খুলে, মাস্ক খুলে আমি এবার গিয়ারটা চেক করলাম, যেহেতু আমি কোনো গিয়ার নিউট্রাল করিনি। তো আমি গিয়ারটা নিউট্রাল করতে গিয়ে দেখি আমার সমস্ত গিয়ার পেছনে। যদিও আমার মনে হয়, জানি না আমি নিউট্রাল করেছিলাম কিনা, তখন দেখলাম আমার সমস্ত গিয়ার, 4টা গিয়ারই পেছনে পড়ে আছে। গাড়িটা নিউট্রাল করলাম, নিউট্রাল করে আমি আয়তন কুর্সি করে আমার শরীরে দিয়ে গান বন্ধ করে দিয়ে হেডফোন খুলে ফেললাম, খুলে মোবাইল টোবাইল রেখে চাবিটা দিলাম, দেওয়ার সাথে সাথে লাইট টাইট সব অন হয়ে গেল। কিক দিলাম, কিক দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে আমি সারা রাস্তায় দোয়া পড়তে পড়তে বাসায় আসলাম। বাসায় এসে আমার মিসেসের সাথে আমি ব্যাপারটা শেয়ার করলাম যে তেমন একটা হয়ে গেল। তো এই ছিল আমার রিসেন্টলি যে ঘটনাটা আমার লাইফে ঘটছে। আমার জীবনে এমন ঘটনা ঘটছে 2010 আমি দোহা কাতারে যাই একটা কোম্পানিতে। ওখান থেকেই আর কি আমি অসুস্থ হই কিনা জানি না। হাফেজ মাইনুদ্দিন, এবং আপনার সাথে একটা ছোট্ট ঘটনা জানবো যে আমরা শুরু করেছিলাম আপনাকে দিয়ে, যে অনেক সময় সাহায্য চেলে অনেক সময় পাওয়া যায় এবং কে কখন সাহায্য করে বলা যায় না। আপনি বলছেন যে আপনি কিছুদিন আগে একটা গ্রামে গিয়েছিলেন, হ্যাঁ, এবং আপনি কোথাও যেরকম ঠিক একইভাবে যেরকম কোনো সময় পারিশ্রমিক নেন না, হ্যাঁ, ওখানেও পারিশ্রমিক নেননি, কিন্তু ওখানে কোনো না কোনো ভাবে আপনার দিন চলে গেছে। একটু ঘটনাটা বলেন তো, কিভাবে গেছে আপনার দিন? আমি 2015 সালে 4.5 মাস, অর্থাৎ মার্চ থেকে নিয়ে জুলাই মাস পর্যন্ত শরীয়তপুর ছিলাম। শরীয়তপুর, মাদারীপুর আমি গেছি। তো সেখানে যে আমি গেছি, কারো কাছে কোথাও কারো বাসায় খাওয়া দাওয়া করতাম না, এবং কারো কাছ থেকে কোনো পারিশ্রমিকও নিতাম না যে আমি দিন ছাড়াইতেছি আমাকে টাকা পয়সা দিতে হবে, এগুলো করতাম না। আমি ছাড়িয়ে দিতাম, এর বিনিময়ে কোনো কিছু নেওয়া হতো না। আমি নিজে খরচে নিজে চলতে পারতাম। এখানে আমার ঘটনা ছিল, আমি যখন শরীয়তপুর গেছি, আমার যে পকেটের যে টাকাগুলো ছিল, আমি
নিজে রাস্তায় হোটেলগুলোতে খাওয়া দাওয়া করতাম, যেগুলো চাল রুটি বিস্কিট শুকনো জিনিস আমি খাবার খেতাম আর কি। তো যখন আমার টাকাটা শেষ হয়ে আসতো, 15 টাকা 20 টাকা আমার পকেটে থাকা হতো, সেই দিনই রাত 12টার পরে আমাকে ডাকা হতো যে মাইনুদ্দিন তুই ঘরে বসে আছিস কেন, বের হ। আমি বের হয়ে আসতাম। তো বের হয়ে আসলে দেখা যেত যে আমি যে জায়গায় থাকতাম শরীয়তপুরের এই কারিগর বাড়ি, আর ওই গ্রামের এরকম একজন মুখ চেনার লোকের মতোই উনি আসতো, এসে আমাকে বাঁশবনের ভিতর, নদীর পাড় বাঁশবনের ভিতরে খুব অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে কথা বলার পরে পকেট থেকে আমাকে 200 টাকা 300 টাকা দিয়ে যেত। এই টাকাটা যে দিত, 200 টাকা যখন দিত, এই টাকাটা একদিন শেষ হয়ে গেলে, অর্থাৎ 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত আসার কালীনই আবার রাত্রে এসে এই টাকাটা দিয়ে যেত। যতক্ষণ টাকা শেষ না হতো, টাকা উনিও দেখা করতো না, টাকাও দেওয়া হতো না। অর্থাৎ আমি খেয়াল করেছি 3 দিন 4 দিন 2 দিন পর এসে আমাকে দিয়ে যেত। এই জিনিসটা আমি শরীয়তপুরে। এবং এই লোকটা কে আপনি খোঁজ নিতে যান? খোঁজ আপনি নিতে- একটা জিনিস হ্যাঁ। বলছিলেন যে এই সমস্ত ক্ষেত্রে সাধারণত খোঁজ নিতে যাওয়াটাও ঠিক না। ঠিক না, রহস্যটা যে কোথায়, কিভাবে আসে, কেন আসে, বা আমি প্রশ্ন করতাম না তাকে যে আপনি আমাকে কেন টাকা দিতেছেন, আপনার বাসা কোথায়, আপনার রুম কোথায়, বা তো কোন কিছু আমি তাকে প্রশ্ন করতাম না। আমাকে ডাকছে, কথা বললাম, টাকা দিছে। তাহলে কোন জায়গায় যেতে আরেকবার সবাইকে একটু বলেন। বাঁশবন, যেমন খুব বাঁশবনে যেতেন। জঙ্গল, হুম। নীরব। এবং আলাপগুলো কি টাইপের? এবং কথাবার্তা এমনি আমার জিজ্ঞেস করতো যে কেমন দিন যেতেছে। আর আমি তার সাথে বেশি কথা এই জন্য বলতাম না, যেহেতু আমার টাকাটাও খুব প্রয়োজন। হুম। আমি মানুষের কাছ থেকে চাবো কেন? আমি সেই ক্ষেত্রে একটু নীরবই থাকতাম, কথাগুলো বাড়াতাম না, যে বেশি কথা বলবো না। যখনই টাকাটা আমার বের করে দিত, আমি নিয়ে পকেটে রাখিয়ে দিতাম, যে আমি প্রশ্ন করবো নাকি যে কেন আপনি আমাকে টাকাটা ঠিক আপনার দিন চলতে যা লাগতো তাই দিত, তাই এরকম দিত, type-এর, হ্যাঁ, বেশি না। আবার সবচেয়ে একটা মজার ঘটনা সেইখানটায়, যখন আমি ঢাকায় আসবো, হুম। আমি 4.5 মাস তো ওইখানে ছিলাম। তো ঢাকায় যখন আসবো, তো আমি তো কারোর কাছ থেকে কোনো টাকা নিতাম না। তো সেদিন আমার কাছে, আমি ঢাকায় যেদিন আসবো, আমার কাছে কোনো টাকা ছিল না। এমন টাকা পরিমাণ ছিল যে আমি ঢাকা আসতে পারবো না। তো একটু ভাবতেছিলাম যে আম্মুকে কল করবো কিনা, যে কিছু বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য, বা আমাদের এই যে গ্রামে আছে কাজ করছি তাদেরকে কিছু বলবো কিনা ভাবতেছিলাম। মানে আপনার যাওয়ার কোনো উপায় নাই? হ্যাঁ, তো আমি ভাবতেছি, তখন বলছি না, আমি যেহেতু আসতে পারছি, যাবার বললো যেতে পারবো। আবার যেহেতু 4.5 মাস এখানে থাকতে পারছি, তো অতএব আমি যদি যেতে চাই, কিভাবে যাব আমি জানি না, কিন্তু আমার যাওয়া হয়ে যাবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমি কাজ করছি। তো রাত্রের বেলায় আমি যে ব্যাগ নিয়ে আমার কাপড় চোপড় সবকিছু গোছাইতেছিলাম, এটার ভিতরে টাকা কখনোই আমি রাখিনি। টাকা আমি সবসময় সাথে রাখতাম, কিন্তু সেই দিন 700 টাকা ওইটার ভিতরে পাওয়া গেছে। আমি মানে এইটাই সবচেয়ে, আমি বারবার চেক করতেছি যে আমি কখনো তো এইগুলো তো কাজ, আমি টাকাগুলো ব্যাগের ভিতরে রাখি না, যা হোক আমার নিজের কাছেই রাখা হয়। কিন্তু এটার ভিতরে 700 টাকা কি করে আসে, যেটা আমার যাওয়ার জন্য ভাড়া। এটা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই অবাক লাগছে। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, তুমি আমাকে ঢাকা নিয়ে যেতেছে, তাহলে আমি ঢাকায় যেতেছি। তো আমার কাছে ওই সময়তে কোনো টাকা পয়সা ছিল না। কাপড় যখন আমি ব্যাগটাতে গুছাইতেছি, ভিতরে দেখি যে 700 টাকা ওইটার ভিতরে। ওকে, সো অনেক ধন্যবাদ আপনাকে।